থার্ড কর্নাটিক ওয়ার, ওকে। থার্ড কর্নাটিক ওয়ার 1758 থেকে 63। চলো ব্যাকগ্রাউন্ড। ইন ইউরোপ when Austria wanted to recover Silesia in 1756 the 7 years war started. Britain and France were once again on opposite side. অর্থাৎ সাইলেশিয়াতে 1756 সালে যখন অস্ট্রিয়া ঠিক করলো সাইলেশিয়াকে সে আবার পুনরুদ্ধার করবে, তখন সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়ে গেল ইউরোপে, আর ভারতবর্ষ, ইংল্যান্ড আর ফ্রান্স ঝগড়া বাঁধিয়ে দিল। ওকে, কোর্স অফ ওয়ার ইন ইন্ডিয়া। In 1758, French army under Colonel de Lally, Count de Lally, captured the English forts of St. David and Vijayanagaram. Now the English became offensive and they inflicted heavy losses on the French fleet under Admiral Dieck and Musulipatnam. অর্থাৎ 1758 সালে কাউন্ট ডে ল্যালি এই ক্যাপ্টেনের আন্ডারে ফরাসিরা যখন সেন্ট ডেভিড আর বিজয়নগরমের দুর্গ, ইংরেজদের দুর্গ দখল করলো, তখন ইংরেজরা ভীষণ আক্রমণাত্মক হয়ে গেল এবং দারুণভাবে হারিয়ে দিল ফরাসি সেনাদেরকে। কার অধিনায়কত্বে? অ্যাডমিরাল ডিয়েক মুসলিপট্টনমের কাছের যুদ্ধে। ওকে, ব্যাটেল অফ বন্দিবাসের যুদ্ধ। দ্য ডিসিসিভ ব্যাটেল অফ দ্য থার্ড কর্নাটিক ওয়ার ওয়াজ ওন বাই ইংলিশ অন 2 জানুয়ারি 1760 অ্যাট বন্দিবাস ইন তামিলনাড়ু। অর্থাৎ বন্দিবাসে ফাইনাল যুদ্ধ হয়ে গেল, হ্যাঁ, চরম যুদ্ধ বা সমাপ্তিমূলক যুদ্ধ হয়ে গেল বন্দিবাসের যুদ্ধ। জেনারেল আয়ারকুট অফ দ্য ইংলিশ টোটালি রাউটেড ফ্রেঞ্চ আর্মি আন্ডার কাউন্ট থমাস আর্থার ডি ল্যালি অ্যান্ড টুক বুসি অ্যাজ প্রিজনার। অর্থাৎ ইংরেজরা ফরাসিদেরকে চরম পরাজিত করলো এবং ল্যালিকে আর বুসিকে বন্দি বানিয়ে ফেললো। পন্ডিচেরি ওয়াজ গ্যাল্যান্টলি ডিফিটেড বাই ল্যালি ফর 8 months বিফোর হি সারেন্ডার্ড অন জানুয়ারি 16, 1761। ল্যালি দারুণভাবে 8 মাস ধরে পন্ডিচেরিকে রক্ষা করেছিল শৌর্যের সাথে। গ্যাল্যান্ট মানে শৌর্য, কিন্তু অবশেষে পারলো না, ছেড়ে দিল এবং হেরে গেল। While with loss of Jinji and Mahe, the French power in India was reduced to its lowest. জিঞ্জি হারিয়ে গেল ক্ষমতা থেকে ফরাসিদের, মাহে চলে গেল, ফরাসিরা সবচেয়ে সংক্ষিপ্ততম অবস্থানে চলে এলো ভারতবর্ষের শাসনের দিক থেকে। এবং ল্যালি, আফটার বিং টেকেন অ্যাজ প্রিজনার অফ ওয়ার অ্যাট লন্ডন, রিটার্ন টু ফ্রান্স ওয়ার হি ওয়াজ ইমপ্রিজন্ড অ্যান্ড এক্সিকিউটেড। অর্থাৎ ল্যালিকে যুদ্ধবন্দী হিসেবে যখন ইংল্যান্ডে নিয়ে গেল ব্রিটিশরা এবং ওখান থেকে ইংল্যান্ড থেকেও ফ্রান্সে ফিরে গেল, সেখানে গিয়ে ফ্রান্সে ওকে কারাগার শাস্তি মিলল এবং ওকে মেরে দেয়া হলো। রেজাল্ট অ্যান্ড সিগনিফিক্যান্স কি এই তৃতীয় কর্নাটিক যুদ্ধের রেজাল্ট হলো এবং কি তার সিগনিফিক্যান্স, গুরুত্ব। দ্য থার্ড কর্নাটিক ওয়ার প্রুভড ডিসিসিভ, মানে এটা চরম প্রমাণিত হলো। আর গণ্ডগোলের ব্যাপার নেই, ইংরেজরা ওপরে উঠে গেল, ফরাসিরা ফুটে গেল সোজা কথায়। Although the Treaty of Peace of Paris restored to the French their factories in India, the French political influence disappeared after the war. Thereafter, the French, like Portuguese and Dutch counterparts in India, confined themselves to their small enclaves and to commerce. The English became the supreme power in India subcontinent since the Dutch had already been defeated in the Battle of Bidara in 1759. অর্থাৎ সোজা কথায় ইংরেজরা সর্বেসর্বা হয়ে গেল, শ্রেষ্ঠ ইউরোপিয়ান ক্ষমতা হিসেবে এস্টাবলিশ করলো নিজেদেরকে, এবং ফরাসিরা ওই যেমন ডাচেরা, যেমন পর্তুগিজরা কেবল নিজেদেরা খুব ছোট ছোট জায়গায় সীমিত হয়ে গেল এবং কেবল ব্যবসার মধ্যেই নিজেদেরকে ব্যাপৃত করে ফেললো, অন্য কোনো পলিটিক্যাল ব্যাপারের মধ্যে আর রইল না, তেমনি হলো। আর ডাচেরা যেখানে বিদারার যুদ্ধে হেরে গেছিলো 1759 ইংরেজদের কাছ থেকে হেরে গিয়ে ওদেরও ওই সেম পরিণতি হয়ে গেল। অর্থাৎ আলটিমেটলি ব্রিটিশরাই সেরা হয়ে প্রমাণিত হলো। দ্য ব্যাটেল অফ পলাশি ইন 1757 is usually regarded by the historians as the decisive event that brought about ultimate British rule over India. However, one cannot quite ignore the view that the turning point for control of the subcontinent was the victory of British forces over French forces at the বন্দিবাস 1760। ধরে নেওয়া হয় ভারতবর্ষে ব্রিটিশ শাসনের জন্যে যে সবচেয়ে চরম যে যুদ্ধটা হয়েছিল বা চরম যুদ্ধের যে জয়টা ইংরেজদের, যেটা থেকে প্রমাণিত হয়েছিল যে ইংরেজরাই শাসন করবে, সেটা ছিল পলাশির যুদ্ধ। এটা সত্যি, কিন্তু
বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা যে ফরাসিদেরকে হারিয়েছিল সেটাও একটা খুব বড় টার্নিং পয়েন্ট ছিল ইংরেজদের সেরা হয়ে ওঠার পিছনে। ওকে, অর্থাৎ বন্দিবাসের যুদ্ধে যদি ইংরেজরা না জিততে পারত, যদি হেরে যেত, তাহলে পলাশির যুদ্ধের রেজাল্ট হয়তো অন্যরকম হয়ে যেতে পারত। সুতরাং পলাশির যুদ্ধ হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজদের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে বা পিছনে। বাট বন্দিবাসের যুদ্ধও কিন্তু, যেখানে ফরাসিরা ইংরেজদের কাছ থেকে চরমভাবে বিপর্যস্ত হয়েছিল, সেটাও কিন্তু খুব ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? চলো, দ্য ভিক্টরি অ্যাট বন্দিবাস লেফট দ্য ওটা একই জিনিস হয়ে গেল, কিছু বলার দরকার নেই। সিগনিফিক্যান্টলি ইন দ্য ব্যাটেল অফ বন্দিবাস নেটিভ সার্ভড ইন বোথ দ্য আর্মিজ অ্যাজ সিপয়। কি হেভি ইম্পর্ট্যান্ট দেখো, বন্দিবাসের যুদ্ধে ইংরেজ এবং ফরাসি দুটো দলের হয়েই কিন্তু ভারতের সৈন্যরা লড়াই করেছিল। ইংরেজ সেনা ক্যাপ্টেন যদি 5টা থাকে, পেছনে লোয়ার র্যাঙ্কের ভারতীয় সৈন্যটা 5000 থাকতো, দুটো দলের হয়েই। ওকে, ইট মেক্স ওয়ান থিঙ্ক, একজনকে এটা ভাবাবে। কি ভাববে তুমি? এর দ্বারা কি চিন্তা করবে irrespective of which side won, there was an inevitability about the fall of India to European invaders. There was a lack of sensitivity to geopolitics of the day as well as the lack of foresight on the part of native ruler. অর্থাৎ ভারতীয়রাই ভারতীয়দেরকে হারালো বা ভারতীয়রাই ভারতীয়দেরকে মারলো। ইংরেজরা ফ্রান্সকে হারাক বা ফ্রান্স ইংরেজদেরকে হারাক, আলটিমেটলি যুদ্ধটা কারা লড়েছে? ভারতীয়দের সাথে ভারতীয়রা লড়েছে। কেননা দুজনের আন্ডারেই, দুটো টিমের আন্ডারেই ভারতীয় সৈন্যই ছিল। একটা দলের ভারতীয় সৈন্য আর একটা দলের ভারতীয় সৈন্য নিজেদের মধ্যে লড়েছে, একজন জিতেছে আর একজন হেরেছে। হতে পারে যে জিতেছে সে যদি হেরে যেত, যে হেরেছে সে যদি জিতে যেত, কিচ্ছু যায় আসতো না। ভারতীয়রাই ভারতীয়দের সাথে লড়েছে এবং ভারতীয়রাই ভারতীয়দেরকে হারিয়েছে। সেই সময় অ্যাকচুয়ালি ভারতবর্ষ এই কনসেপ্টটা তৈরি হয়নি। সেই সময় রাজাদের মধ্যে, শাসকদের মধ্যে যে দেশপ্রেম, ভারতের যে সীমানা এবং এটা যে আমাদের দেশ আর ওরা যে বাইরে থেকে এসছে, এই ধারণাগুলো ছিল না। পরিষ্কার? চলো, কজেস ফর ইংলিশ সাকসেস অ্যান্ড ফ্রেঞ্চ ফেলিওর। ইংরেজরা কেন জিতে গেল এবং ফরাসিরা কেন হেরে গেল, এটা আমি আর পড়াচ্ছি না। এই কারণগুলো আমরা থ্রু আউট দ্য ক্লাস অনেক জায়গাতেই উল্লেখ করেছি, তোমরা পড়ে নেবে কী কী কারণে ইংরেজরা জিতলো, ফরাসিরা হারলো। খুব সহজ ভাষায় বলে দেওয়া আছে। ইংরেজরা খুব তাড়াতাড়ি, ইংরেজরা ব্যবসা হিসেবে এসেছিল, ওদের প্রধান আকর্ষণ ছিল ব্যবসা, ওদের টাকা পয়সায় টান পড়তো না। ওরা একটা ওদিকে পলাশির যুদ্ধ জিতছে, সেই যুদ্ধের টাকা এবং রসদ নিয়ে কর্ণাটকের যুদ্ধ করছে। হ্যাঁ, ওদের যে মেন ফান্ড, সেই ফান্ডে কখনো কম পড়তো না। ওরা অনেকটা শেয়ার হোল্ডার জাতীয়, মানে ওদের যুদ্ধটাকে ওরা ব্যবসায় পরিণত করেছিল। অর্থাৎ যুদ্ধে তুমি ইনভেস্ট করো, তোমার টাকা দাও, যুদ্ধে জিতলে তোমাকে সেই টাকা অনেক বেশি করে ফেরত দেবো। সুতরাং ব্রিটেন থেকে প্রচুর ইংরেজরা ওই যুদ্ধে টাকা ইনভেস্ট করতো। কেন? ইমাজিন, যুদ্ধটাকে একটা ব্যবসার মতন পরিণত করেছিল। কেন ইংল্যান্ডকে বলা হয় বা ইংরেজদেরকে বলা হয় একটা ব্যবসায়ী জাতি? তার কারণ যুদ্ধের মতন একটা ইম্পর্টেন্ট জিনিস ওরা একটা ব্যবসার রূপ দিয়েছিল, যে যুদ্ধ করব, তুমি শেয়ার কেনো, যুদ্ধের শেয়ার কেনো, তুমি টাকা ইনভেস্ট করো, যুদ্ধে যদি জিতি তাহলে এত % টাকা তোমাকে আমি বেশি দেবো, হেরে গেলে টাকা গেল, মার গেল। সকলে চাইবে না চলো বেশিগুলো টাকা দিয়ে যাতে দেশ জিতো। জিতলে তো গর্ব আছে, সম্মান আছে, প্রেস্টিজ আছে, তার সাথে টাকাও অনেক পাওয়া যাবে। ব্যবসায়িক কনসেপ্টে যুদ্ধটাকে নিয়ে গেছিলো ইংরেজরা। তার সাথে এখানে জিতছে, সেই জায়গার সৈন্য, সেই জায়গার অস্ত্রশস্ত্র, সেই জায়গার টাকা পয়সা এই দিকে যুদ্ধে লাগাচ্ছে। নানা জায়গাতে এরকম নেটওয়ার্ক হিসেবে বিজনেস করছে। কিন্তু ফরাসিদের কিছুই নেই। দেখা গেছে যে ইংরেজরা ধীরে ধীরে ক্রমান্বয়ে বেড়ে গেছে, ফরাসিরা ধীরে ধীরে ক্রমান্বয়ে সংকীর্ণ হয়ে গেছে। এবং এক কথায় বলা যায়, ইংরেজদের যে ক্যাপাবিলিটি, যে ক্যাপ্টেনশিপ, ইংরেজদের একের পর এক জেনারেল এসছে, একের পর এক খুব ভালো ভালো লোকেরা ওদের যুদ্ধ সমরাঙ্গন সামলেছে। কিন্তু ফরাসিদের তরফ থেকে ডুপ্লে ছাড়া আর এমন কোনো ইম্পর্ট্যান্ট যোদ্ধা বা জেনারেল ছিল না যে ইংরেজদের সমকক্ষ হবে। তো অনেকগুলো কারণ আছে, আমি তো বলেই দিলাম, তাও তোমরা একবার পড়বে। আমি এই চ্যাপ্টারটাকে ক্লোজ করছি।